দৌলতপুর থানা সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা আজকের এই সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় প্রফেসর মাধবচন্দ্র রুদ্র সাহেব উপস্থিত আছেন। এই অঞ্চলের 22টি মন্দির থেকে আগত সভাপতি, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত আছেন। এর বাইরেও বিভিন্ন পর্যায়ের আমার শ্রদ্ধেয় বোনেরা, শ্রদ্ধেয় অন্যান্য বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আমার দলের নেতৃবৃন্দ, সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার দলের পক্ষ থেকে এবং যার নেতৃত্বে সমগ্র বাংলাদেশে জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতা কর্মীরা বিভিন্ন পূজা উৎসবে অত্যন্ত প্রহরীর মতো দাঁড়িয়ে পূজা উদযাপনকে নির্ভয়ে, নির্বিঘ্ন এবং নিঃসঙ্গ চিত্তে পূজা করার জন্য যে পরিবেশ তৈরি করে দিয়েছিলেন, যার নির্দেশে তিনি হচ্ছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সকলের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমান। তার পক্ষ থেকেও আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অনেকে বলেছেন এখানে যে আমার পর্যন্ত, আপনারা অনেকে বলেছেন যে আমার নির্দেশে কিংবা তত্ত্বাবধানে প্রত্যেকটা মন্দির নিরাপদ ছিল, আর প্রত্যেকটি ভাইরা নিরাপদ ছিল, নির্ভয়ে তারা পূজা উদযাপন করতে পেরেছে। কিন্তু আমার উপরেও যার নির্দেশে নির্দেশিত হয়ে আমি আমার পরবর্তী নেতা কর্মীদেরকে বলেছিলাম, তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি দায়িত্ব নিয়েছিলেন এবং নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের কোন মন্দিরে কোন ষড়যন্ত্রকারী মহল, কোন কুচক্রী মহল যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে কিংবা ষড়যন্ত্র করে বহির্বিশ্বের কাছে আমাদের মধ্যে যে সাম্প্রতিক সম্প্রীতি রয়েছে সেটা নষ্ট হয়ে গেছে কিংবা এটা নিয়ে রাজনীতি করার চক্রান্ত করতে না পারে। তিনি গভীরভাবে নির্দেশ দিয়েছিলেন বিধায় আমরা আজকে এই সম্প্রীতির জায়গায় আসতে পেরেছি। আমরা বিশ্বাস করি বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে তিনি যেভাবে আজকে একক নেতৃত্বে আবির্ভূত হয়েছে, তা শুধু সম্ভব হয়েছে এই টাইপের দূরদর্শী চিন্তা, এই টাইপের দূরদর্শী নেতৃত্বের জন্য। তিনি জানতেন, তিনি বুঝতে পেরেছিলেন 5 তারিখের পরে অরক্ষিত বাংলাদেশে আমাদের এই সব ভাইদের উপরে ষড়যন্ত্রকারী মহলরা আঘাত করতে পারে, বিশৃঙ্খলা সৃষ্টি করে এক অরাজক পরিবেশ তৈরি করতে পারে। তিনি বুঝতে পেরেছিলেন বিধায় তিনি এই টাইপের কঠোর নির্দেশ দিয়েছিলেন এবং আমাদের বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল এবং বিএনপি নেতৃবৃন্দ অত্যন্ত প্রহরীর মতো কাজ করেছেন, যার জন্য বাংলাদেশের 16 কোটি মানুষ, তার মধ্যে এই সম্প্রদায়ের লোকজন আছেন, 16 কোটি মানুষের বাইরে আপনারা না, সবাই আজকে বাংলাদেশের ঐক্যের প্রতীক হিসেবে জনতা জনাব তারেক রহমানকে ভাবতে শুরু করেছেন
এবং দেখার জন্য উন্মুখ হয়ে বসে আছেন। আজকে আপনাদের এখানে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, আমি অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ। আমি অনেকদিন যাবতই আসার জন্য এবং আপনাদের সাথে মত বিনিময় করার জন্য একটু সুযোগ খুঁজছিলাম। সেই সুযোগ আজকে আমি পেয়েছি। এজন্য এই অঞ্চলের 22টি মন্দির কর্তৃপক্ষকে আমি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাকে তাদের সাথে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। এবং তারা যেভাবে আমার সম্বন্ধে বলেছেন, আমি সত্যি অন্তঃস্থল থেকে অভিভূত হয়েছি এবং কৃতজ্ঞতার সাথে তাদের এই কথাগুলো আমি আমার শেষ দিন পর্যন্ত স্মরণে রাখবো এবং পাশে থাকার চেষ্টা করব। তারা যেভাবে আমাকে ভেবেছেন, অতটা হয়তো বা করতে পারবো কিনা জানি না, কিন্তু একথা আমি নিশ্চিত করে বলতে পারি, আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন আর আমাদের সাথে আপনাদের সম্পর্ক যদি ছেদ না হয়, ইনশাল্লাহ কোন বিপদী, কোন ষড়যন্ত্রী কিংবা কোন কুচক্রী মহলে হোক না কেন, আপনাদের গায়ে একটি আঁচড় পর্যন্ত দিতে পারবে না। আমি এটা ঘোষণা করতে বাধ্য হচ্ছি এবং বলছি, আগামীতে দেশ নায়ক তারেক রহমানের যে চিন্তা ভাবনা সম্প্রীতির বাংলাদেশ, সে বাংলাদেশ আমরা ইনশাল্লাহ করতে পারব। আমাদের মাধবদা বলেছেন যে মেজরিটি মাইনরিটি বলে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশী। আমার মহান নেতা তারেক রহমানই সবসময় বলে থাকেন, বাংলাদেশের মাইনরিটি বলে কোনো শব্দ নেই, সবাই দেশের সন্তান, সবার সমান অধিকার। এই মাটির উপরে সবাই সমানভাবে অধিকার ভোগ করবে। একজন মুসলমান যেভাবে অধিকার ভোগ করবে, একজন সনাতন সম্প্রদায়ের মানুষও সমান অধিকার ভোগ করবে। এটা তার জন্মগত অধিকার। সুতরাং আপনারা কখনোই মনের মধ্যে যদি বিন্দু মাত্র সন্দেহ রাখেন, তাহলে মানসিকভাবে যেভাবে আপনার দুর্বল হয়ে যাবেন, শারীরিকভাবেও আপনারা দুর্বল থাকবেন। আপনার ভাবতে শিখবেন। একজন মুসলমান ভাই যেভাবে রাস্তা দিয়ে হাঁটে, একজন মুসলমান ভাই যেভাবে কথা বলে, আমারও সমান রাইটস আছে সেইভাবে কথা বলা, সেইভাবে হাঁটা। সুতরাং ভাবতে শিখতে হবে, মনের মধ্যে সাহস সঞ্চয় করতে হবে, তারপরে কাজ করতে হবে। যদি আমরা সবাই যদি একতাবদ্ধ থাকি, আপনারা দেখতে পেয়েছেন আমাদের দলে বিএনপিতে আপনাদের সম্প্রদায়ের অনেক নেতৃবৃন্দ আছেন, অনেক নেতৃবৃন্দ আছেন, অনেক নেত্রী আছেন। এক ভাই বলেছেন যে এখন তো সব মিডিয়ার মাধ্যমে সবকিছু হাতের মুঠোয়, কিভাবে বাঘের গর্জন করে রাজপথে দাঁড়াতে হয়, আপনাদের সম্প্রদায়ের এক নেত্রী আপনারা দেখতে পেয়েছেন আমাদের দলে আছে। সে কি কখনো মনে করে, সে কি কখনো ভাবে এদেশে আমি মাইনরিটি? সে ভাবে না। সে মনের থেকে ভাবতে শিখেছে আমি দেশের সন্তান। একজন মুসলমান যে অধিকার ভোগ করতে পারে, যেভাবে কথা বলতে পারে, যেভাবে তার দাবি আদায় করতে পারে, আমিও সেভাবে পারি। এটা ভাবতে সে শিখেছে ছোটবেলা থেকে। আমি অনুরোধ করব, আপনারা সবাই এই জিনিসটাই আগে ভাবতে শিখবেন। যদি ভাবতে শিখেন, মনের মধ্যে ধারণ করতে পারেন, দেখবেন আপনিও সেই শক্তি অর্জন করতে পারছেন। ভয় বলে কোন জিনিস আপনার সামনে থাকবে না। কারণ আপনি দেখবেন আপনার ভদ্রতা অনেক সময় অনেকের কাছে এটা দুর্বলতা মনে করে। আপনি ভদ্রভাবে কথা বলেন, অনেকে মনে করে সেই ব্যক্তি দুর্বল। এখানে দুর্বল ভাবার কোনো কারণ নেই। জায়গা মতো আমি ভদ্র থাকবো,
আমার অধিকার আদায়ের ক্ষেত্রে আমি কতখানি অবদ্ধ হতে হয় সে অবদ্ধ আমি হবে। অধিকার আদায় করতে আমি কোনো ছাড় দেবো না। এদেশ আমার, এটা মনে প্রাণে বিশ্বাস করতে হবে। এদেশের প্রতিটা কর্মকাণ্ড আমার সম্পৃক্ততা থাকবে, এদেশের স্বাধীনতায় আমার সম্পৃক্ততা থাকবে, এদেশের সার্বভৌমত্বে আমার সম্পৃক্ততা থাকবে। সুতরাং এই এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনাদের মনোবলকে বাড়ানো, আপনাদেরকে ভাবতে শেখানো আপনারা মাইনরিটি নাই, মাইনরিটি বলে কোনো জিনিস নেই। এখন থেকে বিশেষ করে 5 তারিখের পর থেকে আপনারা যেভাবে এখন যেভাবে ভাবছেন সেভাবে ভাববেন। আমরা যেভাবে আপনাদের অনুষ্ঠানে আসি, আপনারা অনেকেই আমাদের অনুষ্ঠানে কিন্তু আসেন। আমরা কখনো ভাবি না যে মাইনরিটি একজন এসেছে। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে আপনাদের সম্প্রদায়ের লোক, তা কখনো আমাদের সাথে মিশার সময় ভাবে না যে আমি হিন্দু সম্প্রদায়ের লোক কিংবা খ্রিস্টান সম্প্রদায়ের লোক, আমি দুর্বল। আমি অনুরোধ করব, আমার এখানে যেসব বিজ্ঞ আলোচক মতামত বিনিময় করলেন, আমার সামনে ভাই যে জ্বালাময় বক্তব্য দিয়েছেন, আমি অত্যন্ত আশাবাদী উনি যেভাবে কথা বলেছেন সেইভাবেই সবাই কাজ করবেন। এবং আমার বিশ্বাস আজকের থেকে কিছুটা হলেও আপনারা মনের থেকে সংশয় দূর করে ফেলবেন। 500 বছর পুরাতন এই মন্দির, আমার ভাই বললেন, আমি অত্যন্ত বিস্মিত হয়েছি। এইরকম একটি প্রাকৃতিক এখানে অবস্থিত আমরা অনেকে জানি না। এই খুলনা অঞ্চলে, খুলনা বলতে শুধু খুলনা জেলা না, একটাই মন্দির ছিল তখন, এখন অনেক মন্দিরে। এটা আমরা আস্তে আস্তে সংরক্ষণ করব, যাতে ইতিহাসের পাতায়, ইতিহাসের বইতে এরকম একটি জিনিস লেখা থাকে। এটা আমাদের জন্য অত্যন্ত একটু গর্বের বিষয়, যেটা আমাদের দৌলতপুরের কালীবাড়ি মন্দির, না কালীবাড়ি মন্দিরের অবস্থান। সংগ্রামী শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, ভাই বোনেরা, আমাদের অনেক ভাই বলেছেন যে নির্বাচনের কথা। আমি প্রায় বক্তব্যে এই কথাগুলো বলি। আজকে ভেবেছিলাম যে কোনো রাজনৈতিক কথা আমি এখানে তুলব না, কিন্তু দেখলাম আমার চাইতেও আমার ভাইয়েরা অনেক অ্যাডভান্স। ঠিকই বলেছেন, একটি গণতান্ত্রিক সরকার যদি প্রতিষ্ঠিত হয় তাহলে মানুষের নাগরিক অধিকারগুলো সুরক্ষিত থাকে। যত তাড়াতাড়ি এটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে, তত তাড়াতাড়ি সামাজিক যে কর্মকাণ্ডগুলো আছে আমাদের, সেই কর্মকাণ্ডগুলো সুন্দরভাবে আমরা পরিচালিত করতে পারব। একটি অনির্বাচিত সরকার বেশি দিন থাকলেই সমাজে একটা অস্থিরতা তৈরি হয়, বিশৃঙ্খলা দেখা দেয়, অন্যায়ের পরিমাণ বেড়ে যায়, সামাজিকভাবে মানুষ বসবাস করার যে পরিবেশ সেটা বিঘ্নিত হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতে থাকে এবং বিভিন্ন টাইপের অসামাজিক কর্মকাণ্ড বৃদ্ধি পেতে থাকে। আমরা আশা করব এই আগামী দিনে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আপনারা জানেন, বিগত 15 বছর যাবত একটি ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় ছিলেন। কিভাবে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে তার পতন হয়েছিল, কিভাবে তিনি পালিয়ে এটি পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েছিলেন। আমরা ভেবেছিলাম সেখানে থেকে তিনি তার প্রায়শ্চিত্তের কথা বলবেন, তার অন্যায়ের কথা বলবেন, তার নির্দেশে যত মানুষ নিহত হয়েছেন, তার নির্দেশে যত ছাত্র সমাজের রক্তে রঞ্জিত হয়েছে রাজপথ,
তার নির্দেশে অসংখ্য মা বোনের সন্তান হারা হয়েছেন, তাদের জন্য তিনি দোষ স্বীকার করবেন, ক্ষমা চাইবেন। কিন্তু আমরা দেখলাম তিনি সেটা না করে বরং ওখান থেকে উস্কানি দিয়ে আমাদের দেশে আবার নতুন করে ষড়যন্ত্র করা শুরু করেছেন। আপনারা সচেতন থাকবেন। আমরা আমাদের সকলে যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে কোন ষড়যন্ত্র আমাদের এদেশে কোন অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে পারবে না। আমাদের দেশে কোন আইন শৃঙ্খলা ব্যাহত করতে দিতে পারবে না। আমাদের দেশে সবাই যে জিনিসটা চায়, একটি জবাবদিহিমূলক সরকার, সে সরকার প্রতিষ্ঠা করতে সহায়ক হবে, দল দিতে হবে। দেশ যত সুন্দর সুষ্ঠুভাবে যাবে, ততই মানুষের মনের মধ্যে সাহস তৈরি হবে, একতাবদ্ধ তৈরি হবে এবং আগামী দিনের সুন্দর বাংলাদেশ, যে স্বপ্ন আমাদের প্রান্তীয় নেতা যেমন তারেক রহমান দেখেছেন 5ই আগস্টের প্রায় 2.5 বছর আগে, যার মাধ্যমে তিনি রাষ্ট্র সংস্কারে 31 দফা ঘোষণা করেছিলেন। কেউ তো জানতো না 5 তারিখের আগে কিভাবে গঠিত হবে, সেসব কথাগুলো বলা আছে। বাংলাদেশের মানুষের মুক্তির সনদ হিসাবে 31 দফা মানুষের কাছে প্রতিষ্ঠিত হয়েছে। সুতরাং আপনারা আমাদের নেতৃবৃন্দের মাধ্যমে আমি সবার কাছে 31 দফার সেই বুকলেটটি পাঠিয়ে দেব, আপনারা দেখবেন এবং 31 দফাটা পড়বেন, পড়ে সবাই মিলে কিভাবে আগামী দিনের সামনের বাংলাদেশ গঠন করা যায়, আগামী দিনের নতুন বাংলাদেশ গঠন করা যায়, সেভাবে আপনার ভূমিকা রাখবেন। আমরা চাই সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে সুন্দর একটি সামনের বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারি। কিভাবে সকলে মিলে নিজেদের মধ্যে বিভেদ, নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের মতানৈক্য ভুলে গিয়ে আগামী দিনের সুন্দর বাংলাদেশ আমরা গঠন করতে পারি, যে বাংলাদেশের স্বপ্ন দেখছে তরুণ সমাজ, যে বাংলাদেশের স্বপ্ন দেখছে যুব সমাজ। আমাদের নেতা বলেছেন যে জনগণের সঙ্গে থাকুন, জনগণের পাশে থাকুন। এই মূল মন্ত্রকেই আমরা সাথে নিয়েছি। আমরা জনগণের সঙ্গে আছি, জনগণের পাশে আছি, বিপদে এবং আপদে, সুখে এবং দুঃখে। সেইভাবে আপনারা থাকবেন আমাদের সাথে কাঁধ মিলে, আমরা আপনাদেরকে সাথে নিয়ে জনগণের পাশে থেকে জনগণকে সাথে নিয়ে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গঠন করব। সকলকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আশাবাদ ব্যক্ত করছি আগামী দিনে সকল সুখে দুঃখে সকল সময় আমি এবং আমার দলের নেতা কর্মীরা সার্বক্ষণিকভাবে আপনাদের পাশে থাকব এবং যে সম্মান আপনারা দেখিয়েছেন তার জন্য আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আবার দেখা হবে।